নমস্কার, আমি শান্তনু কলকাতা থেকে আবার উপস্থিত হয়ে গেছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতা। চেনা কবির ভালো লাগা কবিতার আজ ৪৪তম পর্ব। সেই ৪৪তম পর্বে আমাদের এই অনুষ্ঠানে আজ অতিথি কবি হিসেবে উপস্থিত থাকবেন এপার বাংলা ওপার বাংলা দুপার বাংলা মিলিয়ে যারা এই মুহূর্তে কবিতার হাল হাকিকাতের খবর রাখেন, তাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম কবি নীলাঞ্জন শাণ্ডিল্য। আপনারা, আমি নোটিফিকেশনও দিয়েছিলাম আগের দিন, এবং আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই তার কবিতা সম্পর্কে খোঁজখবর রাখেন। তারকে কবিতা যারা লেখেন তারা তাকে চেনেন না, এরকম লোকের সংখ্যা খুবই কম। আমরা আমাদের আজকের এই ছোট্ট পরিসরের যে অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতা, সেই ছোট্ট পরিসরের অনুষ্ঠান, সেইখানে আমরা তার কবিতা পড়ব এবং আমি আমার অনুভূতি আপনাদের কাছে ব্যাখ্যা করব। এবং ইতিমধ্যেই তো আমি কবিতাগুলো পড়েছি, নির্বাচন করেছি। আপনাদের কাছে সেই কুসুমের পাপড়িগুলোকে মেলে ধরার দায়িত্ব এখন এই মুহূর্তে আমার। নীলাঞ্জন শাণ্ডিল্য সম্পর্কে যদি বলতে যাই, প্রথমেই বলি যে নীলাঞ্জন শাণ্ডিল্যর কবিতা বা আমার পড়া ছিল কবিতা, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করার কোনো মাধ্যম আমার কাছে ছিল না। আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছেন, প্রায় রোজই আমি এই কথাটা বলি যে আমার এই অনুষ্ঠানটি প্রথমে খুব ক্যাজুয়ালভাবেই আমার নিজস্ব একটা ক্ষুদ্র গণ্ডির ভেতর থেকে শুরু করেছিলাম, যার জন্য নামও দিয়েছিলাম দেখবেন চেনা কবির ভালো লাগা। এই অনুষ্ঠানটা শিরোনামটাও তাই ছিল। কিন্তু পরবর্তীকালে যত যায়, বেশ কিছু মানুষ তারা আমার পাশে এসে দাঁড়ান। আমি তাদের নাম প্রতিদিন বলি, আমি কৃতজ্ঞতায় সবসময় কৃতজ্ঞতার ভারে নুইয়ে আছি। নীলাঞ্জন শাণ্ডিল্যর সাথে যোগাযোগ করিয়ে দেন আমার গুরু, আমার মেন্টার, যাকে আমি আমার কবিতার জীবনে মেন্টার হিসেবে মানি। অনেকেই তাকে শ্রদ্ধা করেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শ্যামল জানা। কবিতা লিখতাম হয়তো, কবিতা লেখার চেষ্টা করি হয়তো, কিন্তু লিখতে গেলে, কিছু করতে গেলে শ্যামলদাকে একবার জিজ্ঞেস করে নিই বা শ্যামলদাকে একবার দেখিয়ে না নিলে ঠিক যেন পরিতৃপ্তি হয় না। শ্যামলদা একবার যদি বলে দেন যে ঠিক আছে, তখন যেন কোথাও যেন মনে হয় যে 100% মার্কস পেয়ে গেছি। তার আগে মনে হয় যে এক তো প্রথম কথা হচ্ছে যে নিজের লেখা, যে কোনো কবিরই নিজের লেখা কেউই ঠিক তৃপ্ত হয় না, আমিও হই না, অনেক দেখাতেও চাই না, খুব বেশি লুকিয়ে চলি। কিন্তু যেগুলো মনে হয় যে এইটা একটু শ্যামলদাকে দেখানো যেতে পারে, সেটা শ্যামলদাকে দেখাই। তিনি কখনো বকেন, কখনো ভালোবাসেন, কখনো অনেক বেশি উৎসাহ দেন। সেই শ্যামলদাই আমাকে বললেন যে নীলাঞ্জন শাণ্ডিল্যর কবিতা, তার আগে আমি অল্প কিছু পড়েছিলাম, তিনি বললেন যে আমি কথা বলে দিচ্ছি। আর নীলাঞ্জন শাণ্ডিল্য নিজে খুব ব্যস্ত, তার প্রশাসনিক যে কাজকর্ম, যে দায়িত্ব তিনি পালন করেন, তাকে প্রায় আমাদের মতো মানুষের কাছে প্রায় ধরাছোঁয়ার বাইরে একটি নক্ষত্রের মতো। তার উপর তিনি কবি, নাম করা কবি। সুতরাং আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে ভাবলাম যে ঠিক আছে। তারপরে তার সঙ্গে শ্যামলদা কথা বলেন, কথা বলার পর তারপর আমার সাথে কথা হয়। তারপর কবিতার একটা বড় অংশ আমি তার কাছ থেকে জোগাড় করি, জোগাড় করে সেখান থেকে কবিতা নির্বাচন করে আপনাদের কাছে আজকে এই উপস্থিত হয়েছি কবি নীলাঞ্জন শাণ্ডিল্যের কবিতা নিয়ে আপনাদের কাছে। নীলাঞ্জন শাণ্ডিল্যর জন্ম 1965 সালের 3রা মার্চ এবং জন্মস্থান বিহার। তিনি পেশায় সরকারি চাকরি করেন এবং আমি এটুকুই খালি বলবো যে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সঙ্গে আছেন, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে। তিনি নিজেও এই কথা খুব একটা জানাতে পছন্দ করেন না, তাই খুব একটা আমি সেই ডিটেলসে গেলাম না। কিন্তু উনি প্রচণ্ড মানে ব্যস্ত এবং উঁচু স্তরের, সর্বোচ্চ স্তরের সরকারি আমলা, সেই পদে তিনি চাকরি করেন। সেইটার সামলে যে তিনি কি করে এই সাহিত্যকর্ম করেন, এটা সত্যি একটা মানে বিস্ময়ের সূচক ব্যাপার। এবং তিনি কবিতা ছাড়াও ছড়া লেখেন, গল্প লেখেন, প্রবন্ধ লেখেন, সাহিত্যের নানা দিকে তার অনায়াস যাতায়াত আছে। ইতিমধ্যে তার প্রকাশিত গ্রন্থ
ক্যালাইডোস্কোপ, কমা, সেমিকলন ও দাঁড়ি, নিভৃতে নিজের সঙ্গে, কখনো রোদ কখনো ছায়া, আকাশ ছোঁয়ার দুঃখ সুখ, ছড়া তিনি লিখেছেন ইলাটিন বিলাটিন, এবং ইংরাজি কবিতাও তিনি লেখেন। নীলাঞ্জন শাণ্ডিল্য পড়তে পড়তে আমার যেটা মনে হয়েছে, তার কাব্য রচনার ভেতর, এখন কাব্য রচনার ভেতর কবিকে খুব ভালোভাবে পাওয়া যায়, তার মনটাকে আবিষ্কার করা যায়। আমি যখন এই তার কবিতা একটার পর একটা পড়ছি, সিলেক্ট করছি না, এটা না ওটা, ওটা নানা দ্বন্দ্বে পড়ছি, তখন আমার কতগুলো কথা খুব ভালোভাবে মনে হয়েছে। যেমন যে কবির কতগুলো পছন্দের জায়গা আছে, সেই পছন্দের জায়গা একটু অন্যরকম ভাবে বললেও আমার কাছে একটু অন্যরকম ঠেকেছে। কবির পছন্দের জায়গা হচ্ছে গ্রীষ্ম, কবির পছন্দের জায়গা হচ্ছে গ্রীষ্মের দুপুর, পাতা ঝরে যাওয়া, অসহ্য একটা দহন, একটা জ্বালা, তার মধ্যে দিয়ে কোথাও না কোথাও একটা যাওয়া, একটা জার্নি, কে যেন ডেকে নিয়ে যায়, কে যেন কোথাও নিয়ে যায়, কোথাও যেন তার একটা যাওয়ার কথা ছিল এবং তিনি যাচ্ছেন। আমি কবিতায় আসবো সেগুলো, কোথাও যাচ্ছেন, যেতে পারছেন না, আবার যাচ্ছেন, হোঁচট খাচ্ছেন, দাঁড়াচ্ছেন, পড়ে যাচ্ছেন, উঠে পড়ছেন, কিন্তু তার যাওয়াটা কন্টিনিউয়াসলি চলছে। অর্থাৎ একটা যাওয়া, একটা জার্নি তার কবিতার মধ্যে। সেটা তার জীবন হতে পারে, নানা কিছু হতে পারে, জ্ঞান আবিষ্কার হতে পারে, মানুষ চেনা হতে পারে, কিন্তু এই যেভাবেই হোক তার জার্নিটা সব সময় যেন কনস্ট্যান্ট, সেটা চলতেই থাকছে। আমি যখন কবিতায় যাব, মনোনিবেশ করব, আপনাদের কাছে কবিতা নিয়ে আসবো, ঠিক তখন আপনারা আরো এটাকে উপলব্ধি করবেন। ইতিমধ্যেই অনেক বড় কবিরা তারা এই অনুষ্ঠান দেখছেন এবং আমাকে কমেন্টের মধ্যে দিয়ে আশীর্বাদও করছেন। আমি সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করে নিতে চাই। আমার প্রথম কবিতা আমি আপনাদের জন্য যেটা রেখেছি, সেই কবিতার নাম কমা, সেমিকলন ও দাঁড়ি। আমার পথ চলায় কখনো কমা, আবার কখনো সেমিকলন। একদিন বর্ষায় বাসের চাকা থেকে পথ পিছলে যায়, অন্যদিন লাইন ছেড়ে মাঠে নেমে পড়ে অবাধ্য রেলগাড়ি, আর একদিন পথ ভুলে চড়ায় আটকায় নৌকা। তারপর বাস ফের ফিরে আসে পথে, ঠুলি পড়া ঘোড়ার মতন রেলগাড়ি ফেরে সরল রেখায়, পরের জোয়ারে নৌকাও গতি ফিরে পায়। আমার যাত্রার পথে মাঝে মাঝে কমা আর সেমিকলন, দাঁড়ি টানবার ঢের দেরি। কি অসম্ভব একটা সহজ সরল ভাষায় একটা জার্নি, যে কথাটাই আমি আলোচনা করছিলাম, সেই জার্নিটাই কত সহজ সরল ভাষায় একটা একটা মানে কি বলবো, একটা ছবি এঁকে দিয়ে তিনি আমাদের বোঝালেন এই যেন জীবনের কথা। পূর্ণচ্ছেদ কোথাও নেই, বিরতি আছে, কোথাও একটু থেমে যাওয়া আছে, কিন্তু পূর্ণচ্ছেদ কোথাও নেই। কত সুন্দর বলছেন, একদিন বর্ষায় বাসের চাকা পথ থেকে পিছলে যায়, সেও কিন্তু আবার ফেরে। রেলের লাইন থেকে রেলের চাকাও সরে যায়, আবার সে ঠুলি পড়া ঘোড়ার মতো দু চোখ, সে ডান দিক বাঁ দিক কিছুই দেখবে, তাকে সামনে দেখতে হবে, তাই তার চোখে ঠুলি পড়িয়ে দেওয়া আছে। সেই ঠুলি পড়া যেন ইঞ্জিন, কত সুন্দরভাবে একটা ইঞ্জিনকে, এই যে সরল রেখায় রেল যায়, সেটাকে কি সুন্দর তিনি তুলনা করলেন ঠুলি পড়া। আমি জানি সমস্ত গতিকেই হর্স পাওয়ার দিয়ে মাপা হয়, তো যাই গে, সেই অবাধ্য রেলগাড়িও চোখে ঠুলি পড়ে সে সরল রেখায় ফেরে, জোয়ার এসে গেলে নৌকাও গতি পায়, চর ভাসিয়ে যখন জল উঠে আসে তখন সেই নৌকাও চলতে থাকে। সুন্দরবনে তার যাতায়াত আছে অনায়াস, ফলে এইটাও তার সেখান থেকেই এসছে যে সুন্দরবনে অনেক সময় চড়া জোয়ার ভাটার ওপর গতি নির্ভর করে, যাওয়া যাবে কি যাওয়া যাবে না, এক জোয়ারে যাওয়া এবং আরেকটা ভাটার টানে বা এর টানে ফিরে আসা, এরকমভাবেই সেখানে সেইভাবেই তার যাতায়াতটা চলে। কিন্তু তিনি যেটা বলেছেন প্রথম দিকে, যেটা বলছেন যেন সব কিছু আটকে গেল, চড়াই নৌকা আটকে গেল, রেলগাড়ি নেমে গেল, বাস নেমে গেল, আটকে গেল তার জার্নি। তিনি বলছেন না, কিছুক্ষণ পর সেগুলো নির্দিষ্ট স্থানে চলে এলো। এবং দেখুন তিনটেই যানবাহনের কথা বলেছেন, যা হচ্ছে গতি, স্থলপথের উপর দুটো, একটি নৌকার ওপর গতি। তাহলে এখানেই আমার মনে হয়েছে যে অনেক সময় হয় না যে তিনি যেটা বলছেন দাঁড়ি আর সেমিকলন, দাঁড়ি নয় সেমিকলন এবং কমাকে, আমার এই কবিতাটা পড়তে পড়তে মনে হয়েছে যেন আমি তো নিজে খুবই বাইক চালাই,
বাইক চালাতে যারা দূর থেকে দেখলাম একটা বাম্পার আছে, গতিটা একটু কমিয়ে নিলাম, বাম্পারটাকে আস্তে করে টপকে গেলাম, আবার গতি বাড়ালাম। আমার কবিতাটাকে ঠিক সেরকমই যেন মনে হলো যে জীবনকেও কখনো কখনো গতি কমিয়ে ফেলতে হয়, জীবনের রপ্তারকেও কখনো কখনো স্লো করে দিতে হয়, তারপরে যে বাধা বিঘ্নগুলো থাকে সেইগুলোকে টপকে গিয়ে আবার গতি বাড়াতে হয়। তাই কবি এভাবেই বলেছেন যে নৌকাও গতি ফিরে পায়, অর্থাৎ সমস্ত যে হারিয়ে যাওয়া গতি সেটা ফিরে ফিরে আমার যাত্রার মাঝে, সবার যাত্রার মাঝে, এটা সার্বজনীন কথা, সবার যাত্রার মাঝে, সবার যাত্রার মাঝে কিছু কিছু কমা, কিছু কিছু সেমিকলন এগুলো চলতে থাকে। কিন্তু তিনি বলেছেন দাড়ি টানবার ঢের দেরি। এইখানে কোথাও যেন একটা আত্মপ্রত্যয়ের সুর, কোথায় যেন গন্তব্য খুঁজে পাওয়ার, ঠিকভাবে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয়, একটা প্রতিজ্ঞা, একটা কি বলবো, ওই বারবার প্রত্যয় কথাটাই আমার ফিরে আসছে মুখে, জোগাচ্ছে যে এইটাই যেন ফিরে আসছে তার এখানে। শেষ যে প্রতিশ্রুতি তিনি রাখছেন, সেই প্রতিশ্রুতি হচ্ছে থেমে যাওয়ার নয়, তিনি প্রতিশ্রুতি রাখছেন আরও গতিতে এগিয়ে যাওয়ার। সুন্দর একটি কবিতা আপনাদের কাছে রাখলাম। আমি দ্বিতীয় যে কবিতায় যাব, সেই কবিতাটি খুব সুন্দর কবিতা, আমার তো বুকে রিনঝিন রিনঝিন করে বেজে উঠেছে। তো সেই কবিতাটার নাম হচ্ছে কালবৈশাখীর কামনায়। একটা দারুণ কবিতা, আমি নোটিংও লিখেছি, ফ্যান্টাস্টিক কবিতা। ডায়াবেটিকদের যেমন রোজকার মাপা হাঁটা, সূর্যেরও তেমনি। সরকারি প্রতিবেদকের যেমন মাপা কথা, তেমনি বাতাসে পাতা নড়বার ধ্বনি। এয়ার হোস্টেসের যেমন মাপা হাসি, তেমনি কালো জলের ওপর শুক্লা পঞ্চমীর চাঁদ। এইসব ল্যান্ডস্কেপ বাসকে তুলে রাখি, এইসব ল্যান্ডস্কেপ তুলে রাখি কালবৈশাখীর কামনায়। ফ্যান্টাস্টিক শেষ লাইনটা, একদম শেষ লাইনটা যেন একদম ছক্কা। তার আগে বল গড়াচ্ছে, বল গড়াচ্ছে, সুন্দরভাবে বল গড়াচ্ছে, লাস্ট একদম কোর্টের এপার ওপার ফোর্থ হ্যান্ডে শট নিলেন তিনি। ডায়াবেটিকদের রোজ তো মাপে চলতেই হয়, জীবনের একটা জায়গায় তাদের জীবনে যুদ্ধে লড়তে হয়, রোজ হাঁটতে হয়। সূর্যও ঠিক ঠিক, সূর্যের এই যে যাওয়া আসা একটা একটা পিরিয়ডিক্যাল মোশন যেটাকে বলা হয় আমরা, যে একটা নির্দিষ্ট অন্তর সে আসছে, আবার সে চলে যাচ্ছে, আবার সে আসছে, এই যে মোশন, এই যে গতি, এই পিরিয়ডিক্যাল মোশন, সেটাকে তিনি ডায়াবেটিকদের সাথে তুলনা করলেন। ডায়াবেটিকরা যেমন রোজ মেপে আমাকে হাঁটতেই হবে, ঠিক তেমনি ভাবেই সূর্যও যেন ঠিক এতটা যেতে হবে, আবার এতটা ঘুরে আসতে হবে। এইভাবেই সরকারি প্রতিবেদক যেমন অনেক বুঝে শুনে কথা বলেন, সব কথার কোন কথা থেকে কি মানে দাঁড়িয়ে যাবে, বিশেষত সাংবাদিকদের সামনে যখন তারা ফেস করেন, তাদের অনেক কিছু, কারণ সাংবাদিকদের মধ্যে অনেক রকমভাবে ইফস অ্যান্ড বার্ডস অমুক কিছু জুড়ে গল্পের গরু এগোতে থাকে, সাদা কালো ছবি স্প্যান্ড কালার হয়ে যায়। সুতরাং তাদের সরকারি প্রতিবেদক যারা আছেন তাদের অনেক মেপে বুঝে শুনে কথা বলতে হয়। ঠিক তেমনি যেন বাতাসে পাতাও নড়ছে, তার সঙ্গে বাতাসের পাতা নড়াটাও যেন মেপে ঝুপে চলা, একটা একটা কোথাও যেন শৃঙ্খলা, একটা শৃঙ্খলা বোধ সেটা যেন রুল করছে, সেটাই যেন বোঝাচ্ছে। সব কিছু মাপা, কোনো কিছু মানে সেই তাসের দেশের ঘরের মতো, যে এদিকে বাঁকা ওদিকে যে যেটুখানি যাবে সব যেন রোবোটিক একটা ভাবে সব কিছু নির্দিষ্ট করে দেওয়া আছে। এয়ার হোস্টেস যেমন তার মাপা হাসি, কবিকে একটু অন্যরকম হাসি চান, এয়ার হোস্টেসের অন্যরকম হাসি কি চান? অনেকেই চান মনে মনে, মনটা এয়ার হোস্টেসদের দেখলে, বিমান বালিকাদের বা বিমানবালাদের দেখলে অনেকের মনের ভেতর লাড্ডু ফোটে। আমি জানি না কবির সেরকম মনে হয়েছে কিনা, কবি সেটাকেও বলেছেন, আমি এটা আলাদা করে জানতে চাইলাম। তো এয়ার হোস্টেসদের যেমন মাপা হাসি, তেমনি শুক্লা পঞ্চমীর চাঁদ ও জলের ওপর মেপেই থাকে। এই সমস্ত ল্যান্ডস্কেপ, এই সমস্ত অনুভূতিগুলো, সমস্ত সময়টাকে তিনি বাক্সে ভরে রাখছেন। কোনো একদিন কালবৈশাখী আসবে, ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে সব। তিনি বাক্সর প্যাটরা যেন তার তার বাক্স যেন তিনি খুলে ধরবেন, আর হু করে উঠবে, যেন সেই বাদাম ঘষে দিয়ে খোসা অনেকে ওড়ায় না, হু করে ওড়ে, ঠিক তেমনিভাবে এই সব খণ্ড খণ্ড মুহূর্তগুলো, এই সব অনুভূতিগুলো, এই সমস্ত মাপা চলন, মাপা কথন, সব কিছু যেন
কাল বৈশাখীর ঝড়ে ভেসে যাবে, একেবারে তুমুল ঝড়ে ভেসে যাবে, যেখানে কোনো নিয়ম নেই, যেখানে কোনো শৃঙ্খলা নেই, যেখানে মেপে চলা নেই, সবকিছুই যেন আনন্দে 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 যাত্রা। ঠিক কি সুন্দরভাবে একটা প্রাণের স্বর, একটা প্রাণের স্বর শেষ অবধি যেন জীবন জিতবে। জীবনকে কখনো মেপে রাখা যায় না, মেপে দেওয়া যায় না। অনেকে অনেক সময় চেষ্টা করেছেন নানাভাবে, কিন্তু দেখা গেছে মানুষের স্বাধীনতা, সমস্ত মানুষই খেতে পাক না পাক, সে অনেক বেশি স্বাধীন চেতা। স্বাধীনতাকে কোনো কিছুর মূল্যেই সে স্বাধীনতাকে খোয়াতে চায় না। তাই এই কথা যেন, এই কবিতা যেন সেই স্বাধীনতাকেই ইন্ডিকেট করছে, মানুষ নিজস্বভাবে নিজস্বভাবে চলার আনন্দকে, সেটাকেই যেন নির্দেশ করছেন এবং সেটাকেই তিনি জাস্টিফাই করছেন যে এটাই ঠিক। ছোট্ট ছোট্ট কবিতা, কিন্তু খুব সুন্দর কবিতাগুলো। এরপরে একটি নস্টালজিক কবিতায় আমরা যাব। ইতিমধ্যে আমার চা এসে গেছে, একটু চা খেতে খেতেই হবে। যারা দেখছেন তারাও একটু চা খান, আমি তো দিতে পারছি না সকলকে। নিজেরা একটু চায়ের কাপ নিয়ে বসুন আমার এই চেনা কবির ভালো লাগা অনুষ্ঠানে। পরের কবিতা, বটের পাতা আমাকে দাও। বটের পাতা আমাকে দাও, টুপিয়ে পড়া জল। বটের ডাল আমাকে দাও, আঁচলে গোল ফুল। আমাকে দিও ভরা দুপুর, মায়াবী নিঝুম। আমাকে দিও তোমার দেহে এলিয়ে পড়া ঘুম। আমাকে দাও বটের ঝুড়ি, বাতাসে দোল দোল। আমাকে দাও দমকা হাওয়া, আকাশে হিল্লোল। ঝিম ধরানো দুপুর বেলা, পাখির মৃদু গান। টোপ টোপানো বৃষ্টি ধারা, মাটির জলপান। আমাকে দিও ঘন পাতার আলো ছায়ার খেলা। আমাকে তুমি ফিরিয়ে দিও হারানো ছেলেবেলা। অনেকটা ছড়ার মতো অন্তমিলের মধ্যে দিয়ে এই কবিতাটি চলন, কিন্তু খুব মিষ্টিভাবে একটা নস্টালজিক কবিতা। যে সেই যে আমি গ্রীষ্মের দুপুরের কথা বলেছিলাম, সেই যে বলেছিলাম যে একটা একটা দহন, একটা যে সেইখান থেকে যেন তিনি পরিত্রাণ পেতে সেই বটের ছায়ায় তিনি যাচ্ছেন। বটবৃক্ষ যা তাকে ছায়া দেয়, তার কাছে তিনি চাইছেন বৃষ্টির টুপিয়ে পড়া জল। যেন বৃষ্টি তিনি ভিজবেন না, বৃষ্টির থেকে, পাতার থেকে যে নকল বৃষ্টি হয়, সেই নকল বৃষ্টির জল তিনি প্রার্থনা করছেন। তিনি প্রার্থনা করছেন বটের যে গোল গোল লাল রঙের ফল ঝরে যায়, সেই গোল গোল লাল ফল তিনি চাইছেন। তিনি চাইছেন দুপুরের মায়াবী নিঝুম চুপচাপ দুপুর, এবং সেখানে তিনি চাইছেন তার সঙ্গী বা সঙ্গিনীকে, অথবা তিনি বট গাছকেই, যার যার গায়ে তিনি যার দেহে তিনি এলিয়ে পড়বেন ঘুমে, অর্থাৎ সেই স্নিগ্ধ ছায়ায় তিনি ঘুমিয়ে পড়বেন। অনেক সময় এই দৃশ্যকল্পে মনে হবে যে হয়তো তিনি সঙ্গিনীর কোলেই ঘুমিয়ে পড়বেন। এই ধরনের একটা মায়াবী সুন্দর দুপুরের ছবি তিনি আঁকছেন। বটের ঝুড়ির দোল সব মিলিয়ে, এবং শেষ অবধি তিনি যেটা বলতে চাইলেন, একটা ইউনিভার্সাল আবেদন। আজকে সবাই, ছোটবেলায় আমরা সবাই গোঁপ লাগাতাম, বড়দের জামা কাপড় পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতাম কেমন লাগে। সেদিন মনে হতো কত তাড়াতাড়ি বড় হব। আর আজ যখন বয়স সব সময় এসে জানিয়ে দিয়ে যাচ্ছে নানা সময় যে সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, হাঁটুতে ব্যথা, আসলে বয়স। দৌড়তে পারছি না, দৌড়ে বাসটা ধরতে পারলাম না, আসলে বয়স। বেশি চিনি খেতে পারছি না, ডায়াবেটিস হয়েছে, আসলে বয়স। যখন বয়স সমস্ত সময় আমাকে কড়া নেড়ে জানিয়ে যাচ্ছে ভাই তোমার বয়স হয়েছে, তখন মনে হয় না একেবারে সেই ছেলেবেলাটা, কিছু না পাওয়ার ছেলেবেলাটাই যেন ভালো আছে। রূপকথার ছোঁয়ায়, কোনো জাদু নয়, সেই ছেলেবেলায় ফিরে যেতে পাই। আমার মনে হয়েছে সেই ইউনিভার্সাল আবেদন, সেইটাই কবি এখানে রেখেছেন সকলের হয়ে, আমাদের সমস্ত কবিতা প্রেমী মানুষের মধ্যে দিয়ে, যারা এক্সপ্রেস করতে পারে, যারা এক্সপ্রেস করতে পারে না, তাদের সকলের এক মনের কথা যেন কবি এখানে বলেছেন যে আমি ফিরে যেতে চাই, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সেই ছোটবেলা। একটা কাতর আবেদন প্রকৃতির কাছে, যেন একটা একটা সামান্য চাহিদা, সামান্য চাহিদা যে একটু আমার ছোটবেলা ফিরিয়ে দাও। কি সামান্য জিনিস চেয়েছেন তিনি, টুপিয়ে পড়া জল, আঁচলে গোল ফুল, একটু মাথা, একটু ঝিম ধরানো দুপুরে পাখির গান, মৃদু গান তিনি শুনবেন, ঘন পাতার মধ্যে আলো ছায়ার খেলা তিনি দেখতে চান। কি সামান্য চাহিদা, কিন্তু এই সামান্য চাহিদাই যেন মহার্ঘ হয়ে গেছে শেষ অবধি।
কলমের জোরে, অবশ্যই কবির কলমের জোরেই এই সামান্য চাহিদাটা যেন মহার্ঘ হয়ে গেছে। পরবর্তী কবিতায় যাব। বন্ধুরা, অনুষ্ঠান যদি ভালো লাগে, আমার কথার সঙ্গে যদি কবিতার মিল হয়, আপনাদের যদি ভালো লাগে কবির কবিতা এবং আমার এই উপস্থাপনা, তাহলে অবশ্যই একটু কমেন্টস করবেন। আমি দেখছি অনেক ভিউয়ার্স দেখেন, এড়িয়ে যান, হয়তো লাইক দেন কিন্তু কমেন্টস করেন না। আমি কমেন্টসটা এই জন্য চাই যে কমেন্টসটা করলে সত্যিই মনে হয়, বিশেষত ফেসবুক, তো ফেসবুকে কি হয়, অনেক সময় আমরা দেখি, অনেকের ক্ষেত্রে আমরাও হয়তো অনেক জানতে করি, দেখি না কিন্তু লাইক দিয়ে যাই। আমার ঠিক লাইকগুলোকে গণ্য হয় না, ঠিক মনে হয় না। হ্যাঁ, সেখান থেকে কেউ হয়তো অনেক সময় লাভ সাইন দিল বা রাগি চিহ্ন দিল, তখন বুঝলাম যে একটা রিয়াকশন হয়েছে। কিন্তু শুধু সিম্পল লাইক, সেটা যেন কেমন যেন মনে হয় যে তাহলে কি আমি তার কাছে পৌঁছতে পারলাম না, কবিও কি তার কাছে পৌঁছতে পারলো না, কোথাও যেন একটা শূন্যতা তৈরি হয়। তাই বলবো, একটু যদি কমেন্টস করতে পারেন খুব ভালো হয়, সেটা কবির পক্ষেও ভালো, কবিকেও আরও উজ্জীবিত করবে এবং আমাকে তো উজ্জীবিত করবেই। সুতরাং আমি সকলের কাছেই একটু মৃদু কমেন্টস, ভালো লাগা মন্দ লাগা, সেইগুলো একটু সকলের কাছে চাইবো। আমি পরবর্তী কবিতায় যাব। কবিতার নাম বুকের ভেতর আজকাল। বুকের ভিতরে আজকাল পদ্ম পাতার ঝাড়, সূর্যের মতন ভোরে ফুটে ওঠা, সারাদিন গন্ধের আমেজ, সন্ধ্যা এলে নিমিলন চোখের পাতায়। বুকের ভিতরে শিকড়ের মিহি জাল, আভা, চারপাশে সুঘ্রাণ আবেশ। বুকের অন্দরে একদিন টলটল জল ছিল, পাঁকের গন্ধ, তেচোখো মাছের ঘাই, চেনা মুখ, চেনা ছায়া, বিষণ্ণ শ্যামল। আমাকে আবৃত করে শতদল, শুধু চেয়ে থাকে, জল কই, পাক কই, কই ডুবে থাকা। একটা প্রশ্ন দিয়ে শেষ করেছেন কবি শেষে। একটা দর্শন, জীবন দর্শন যেন এই কবিতায় ফুটে উঠেছে। পদ্ম শতদল, অন্য ফুলও তো বেছে নিতে পারতেন, পদ্ম পাকে ফোটে, আর শতদল হচ্ছে সর্বাঙ্গ পরিপূর্ণতার প্রতীক এবং পবিত্র। আমরা ঠাকুরকে পদ্ম ফুল দিই এবং আমরা কল্পনা করি যে মা লক্ষ্মী সহ আরও অনেক ভগবান আছে, গডেস আছে, যারা পদ্মের ওপর বসে আছেন, পদ্ম সাধনা করেন। অষ্টমীর দিন 108টা নীলপদ্ম দিতে হয়, এই অষ্টমীর দিনের পুজোয় 108টা নীলপদ্ম, না এর দিন বোধ হয় ষষ্ঠীর দিন দিতে হয়, অকাল বোধনের দিন একটি পদ্ম কম পড়েছিল বলে চোখ দিতে হয়েছিল রামকে। সেই সম্পূর্ণ সম্পূর্ণ পূর্ণতার যে ছবি, সেই পূর্ণতা একমাত্র পদ্ম ফুলের শতদলের মধ্যেই আছে। তাই তিনি বলছেন যে বুকের ভেতর আজকাল পদ্মের ঝাড়, পদ্ম পাতার ঝাড়, সূর্যের মতো ভোরে ফুটে ওঠা। এত ফোন এসে যায় না মাঝে মধ্যে। যে কথা বলছিলাম, সেই পরিপূর্ণ বিকাশ এবং পবিত্রতার কথা তিনি বলেছেন। জীবন তার পরিপূর্ণ, জীবনের সমস্ত অনুভূতি, জীবনের সমস্ত গুণ, সেগুলো প্রকাশ পেয়েছে পদ্মের পাপড়ির মতো। কিন্তু কোথাও যেন জীবন, তিনি মনে করছেন যে জীবন হারিয়ে গেছে। শিকড়ের জাল, সেটা মিহি জাল, চোখের তারায় লাল আভা, চারপাশে সুঘ্রাণ আবে, সবটাই আছে, কিন্তু কোথাও বুকের অন্দরে, তিনি বলছেন বুকের অন্দরে একদিন টলটলে জল ছিল, পাকের গন্ধ ছিল, তেচোখো মাছের ঘাই ছিল, চেনা মুখ, চেনা ছায়া, বিষণ্ণ শ্যামল। কিন্তু আজ আমাকে আবৃত করে রাখে শতদল, শুধু চেয়ে থাকে। ওই ডুবে থাকা, সেই আত্মমগ্নতা, সেই মাটির কাছাকাছি থাকা, জীবনের কাছাকাছি থাকা, প্রিয়জনেদের কাছাকাছি থাকা, তাহলে খ্যাতি, তাহলে আরো এগিয়ে যাওয়া, আরো সমৃদ্ধশালী হওয়া। অনেক সময় যখন সেটা ডিফারেন্স তৈরি করে এক মানুষের সঙ্গে, নিজের প্রিয়জনদের সঙ্গে, তখন দূরত্ব বাড়তে থাকে, ভালোবাসার দূরত্ব, প্রেমের দূরত্ব, অর্থের দূরত্ব, ক্ষমতার দূরত্ব। এই দূরত্ব যখন তৈরি হয়, তখন মাটির টান তাকে ডাকছে, মনে হচ্ছে ফিরে যেতে হবে মাটির কাছেই। সেগুলো কোথায়? আমি যেমন অনেক কিছু পেলাম, তেমনি অনেক কিছু হারিয়ে গেল।
অনেক কিছু পূর্ণতা আমি জীবনে পেলাম, আমার শত দল বিকশিত হয়েছে, কিন্তু আমি তো হারিয়ে যাচ্ছি আসল জায়গা থেকে। সেই পাকের গন্ধটা কোথায়? আমার গায়ে এখন সুগন্ধ লেগে আছে, পাকের গন্ধটা নেই। সেই মানুষজন কোথায়? চেনা মুখ, চেনা ছায়া। অর্থাৎ মাটি, জন্মভূমিকেই যেন, জন্মের স্থানকেই যেন হারিয়ে ফেলার একটা বেদনা প্রশ্নচিহ্ন আকারে রাখলেও এটা বুঝে নিতে অসুবিধা হয় না যে একটা প্রচ্ছন্ন বেদনা সুর এই কবিতার মধ্যে আছে। পরবর্তী কবিতার নাম শরৎ সন্ধ্যা। শরৎ আলো নেভানো সন্ধ্যায় জনবিরল কাঁথার চড়ে চকাচকিরা এখনো বুঝি চড়ে, চাষি মেয়েরা এখনো গান গায়। জনবিরল মজা নদীর ধারে সে কবে থেকে নৌকা বাঁধা পারে, গরুর পাল ঘরের দিকে যায় উড়িয়ে ধুলো শরৎ সন্ধ্যায়। রাত্রি নামে চিতাবাঘের মতো হাওয়ায় বালি উড়ছে ঝুর ঝুর, মালতীপুর এখনো কত দূর, একলা পথে শরৎ সন্ধ্যায়। একলা আমি শরৎ সন্ধ্যায়, ওপারে ঘর ভূতের মতো একা, বাঁকানো চাঁদ আকাশে দেবে দেখা, এই ট্রেন কি তোমার বাড়ি যায়? একটা কবিতাটি পড়ে আমার মনে হচ্ছে একটা নিঃসঙ্গতার দৃশ্যকল্প তিনি এঁকেছেন। তবে সেই নিঃসঙ্গতার দৃশ্যকল্পে সবটাই প্রাণহীন নয়। এখানে আমরা কতগুলো আঁকতে গিয়ে কতগুলো প্রশ্ন তিনি করেছেন। চকাচকিরা, চকাচকি পাখির কথা বলেছেন, চাষি মেয়েদের কথা বলেছেন, গরুর কথা বলেছেন, এবং এক অদৃশ্য কারোর কথা বলেছেন যার কাছে যেতে চান তিনি। তিনি তার প্রেমিকা, তার ভালোবাসার জন, তার স্ত্রী, তার বন্ধু, জ্ঞান, আলো, দর্শন কোনটা? যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে আশেপাশের যে ঘর সেগুলো ভূতের মতো, সেখানে প্রাণ নেই, সেখানে ভৌতিক লোকেরা থাকে, অর্থাৎ যেন মৃত্যুর পরের কোনো অংশ, এই জীবনের কোনো অংশ নয়। এই জীবনের অংশ নয়, এই পার্থিব অংশ নয় বলেই সেটাকে তার ভূত বলে মনে হচ্ছে। তিনি বলছেন রাত্রি নামে চিতাবাঘের মতো ক্ষিপ্ত, তার এত তাড়াতাড়ি রাত্রি নামে, হেমন্তের সন্ধ্যা খুব তাড়াতাড়ি আসে। মালতীপুরে একটা অদ্ভুত একটা নস্টালজিক একটা রোম্যান্টিক কথা তিনি যুক্ত করলেন। মালতীপুর সেই আরশিনগর, এ কি দিকশূন্যপুর? তিনি সৃষ্টি করলেন মালতীপুর। খুব একটা দারুণ একটা অজানা একটা রহস্য রেখে দিলেন মালতীপুর সম্পর্কে। একই যেন সকলের এই মালতীপুর সম্পর্কে একটা টান তৈরি হবে, এই না দেখা অজানা কিন্তু যেতে ইচ্ছে করবে। কবি সেই জায়গায় নিয়ে গেলেন এই মালতীপুর কথাটা বলে, একটা জায়গাকে এমন তিনি রোম্যান্টিক ভাবে নির্দিষ্ট করলেন যেন ওটা সকলের ডেস্টিনেশন তৈরি হয়ে গেল, সকলেই সেখানে যেতে চাইবে মালতীপুরে। তারপর আরো নির্দিষ্ট করলেন, বাঁকা চাঁদ তিনি দেখলেন, কিন্তু জিজ্ঞেস করছেন এই ট্রেন। একদম প্রথমে আনেননি, প্রথমে সেই একটা নিঃসঙ্গতার কিছু অনেকটা যেন গ্রামীণ চিত্র, সেই গ্রামীণ চিত্র তিনি এঁকেছেন, কিন্তু শেষ অবধি নিয়ে এলেন রেলগাড়ি এবং ট্রেন। দ্রুত যাবে, রাত যেমন দ্রুত ছোটে, রাত যেমন দ্রুত ক্ষিপ্রতায় নেমে আসছে, ঠিক তেমনিভাবে তিনিও দ্রুত করেই এই সময়টাকে চ্যালেঞ্জ করবেন, সেই সময়টাকে নিয়ে তিনি এগিয়ে যাবেন। সেই জায়গাটা তোমার বাড়ি যায়। এই ট্রেন কি সেই স্টেশন ধরবে যে স্টেশনের পাশে তোমার বাড়ি? এই তুমিটা কে? এই তুমি হচ্ছে তার মনের মানুষ, যার খোঁজে তিনি যাবেন, এই জার্নি। আমি বলেছিলাম যে নীলাঞ্জনবাবুর কবিতার মধ্যে একটা জার্নি সবসময় দেখতে পাবেন, একটা গতি। কোথাও যেন যাওয়ার কথা ছিল, কোথায় সে বলা যাবে না, তারই যেন তত্ত্ব তালাশ সারা জীবন ধরে করতে হবে সবাইকে, করতে হয় সবাইকেই। সেই অজানা, অথচ সেই অজানা যেটা আমাদের কাছে স্বর্গের মতো, যেটা আমাদের কাছে কি বলবো, অতিকাঙ্ক্ষিত, অতিকাঙ্ক্ষিত, সকলের অতিকাঙ্ক্ষিত সেই জায়গা। শরৎ সন্ধ্যা
একটা দুঃখও যেন আছে কোথাও, যে এই যে এখানে যেমন বলছেন, জনবিরল মজা নদীর ধারে, কবে সে কবে নৌকা বাঁধা আছে পারে, গরুর পাল ঘরের দিকে চলে যায়, উড়িয়ে ধুলো শরৎ সন্ধ্যায়। দেবীপক্ষের পথ, দেবীপক্ষের পর শরৎ সন্ধ্যা, দেবীপক্ষের পর যেন মনে হচ্ছে। এখানে কাশফুলের কথা বলেনি, এখানে খণ্ড খণ্ড মেঘের কথা নেই। তাহলে কি দেবী বিসর্জিত? ঠাকুর পুজোর পর যেমন একটা বিষণ্ণতা ছুঁয়ে থাকে আমাদের, দুর্গা পুজোর পর, বিজয়া দশমীর পর যে একটা আবেশের মধ্যে যে যে একটা সূক্ষ্ম মেলানকলি আমাদের বাজতে থাকে, প্যাথোস চলতে থাকে, আমার মনে হচ্ছে কবিতাটা যেন ঠিক সেখান থেকে উঠে আসছে, এবং এর সঙ্গে একটা দুঃখ, একটা বেদনা মিশে আছে এই কবিতার মধ্যে। এবং এই যে তিনি বললেন, এই ট্রেন কি তোমার বাড়ি যায়, যেন ডেস্টিনির ভেতর ডেস্টিনি। প্রথমে একটা ডেস্টিনি তৈরি করলেন, সেটা হচ্ছে মালতীপুর। সবার কাছে, সবাই আমরা খুঁজলাম সেই মালতীপুরকে, সবার কাছে কাঙ্ক্ষিত হলো মালতীপুর, এবং তারপর নির্দিষ্ট করে দিলেন মালতীপুরের মধ্যেই সে থাকে। ডেস্টিনির ভেতর আর একটা ডেস্টিনিতে গেলেন, ভূতের ঘর ছেড়ে জীবনের ঘরে, প্রেমের ঘরে গেলেন। অদ্ভুত সুন্দর একটি রোমান্টিক এবং নস্টালজিক এবং তার সঙ্গে দুঃখ মিশিয়ে, তিনটে অনুভূতিকে একসঙ্গে মিশিয়ে একটি সুন্দর, অতিরিক্ত সাজসজ্জা বা অতিরিক্ত কঠিন কথায় না গিয়ে কত সুন্দর সহজ সরলভাবেও কবিতাকে উপস্থাপন করেছেন। পরবর্তী কবিতা আমার হাত। রাতের পথ, দ্রুত হেঁটে বাড়ি ফেরা, দোতলার জানলায় তুমি, জানলা থেকে ঈষৎ ঝোলানো তোমার দুটি হাত দীপশিখার মতো জ্বলে উঠছে। জানলার ওপারে অন্ধকার, এই পারে মৃদু আলো, তোমার মুখ আবছায়া, হাত দুটি উদ্ভাসিত। রাতের পথ, দ্রুত হেঁটে বাড়ি ফেরা। একটা স্বাভাবিক চলনের মধ্যে দিয়ে কবিতারও চলন। রাতের পথে দ্রুত সকলেই বাড়ি ফেরেন। তারপর সেই রাস্তা যদি অন্ধকার হয়, অচেনা হয়, সবাই সেই রাস্তাটাকে দ্রুত পেরিয়ে যেতে চান। খুব সাধারণ বিষয়, কেউ অপেক্ষা করছে, কিন্তু এবং সেইখানেই তিনি যাবেন, নির্দিষ্ট করা আছে। তোমার মুখ তিনি দেখছেন আবছায়া, আলো উদ্ভাসিত, দোতলার জানলায় তুমি, আমার অপেক্ষাতেই আছো, আমি ওই পথটুকু দ্রুত হেঁটে বাড়ি ফিরছি। এটা খুব খুব একটা সাধারণ সাধারণ ছবি। সাধারণ ছবি এই জন্য বললাম যে এটা আমরা খুব দেখতে পাই বা নিজেদের জীবনেও পাই। কিন্তু যদি আপনি এটাকে একটু থেমে যান, এখানে থেমে গিয়ে যদি ভাবেন যে কবি কি এত সহজেই এত কথা বলে ছেড়ে দিলেন? এত সহজ কথা বলার জন্য কি কবি কলম ধরলেন? আমার মনে হয় না। এর পেছনে যে গল্পটা আছে সেটাকে তিনি ইন্ডিকেট করতে চাইছেন, একটা ইমপ্রেশন তিনি দিয়েছেন সামনে, এইটা এইটা দেখো তোমরা সকলে। কিন্তু এর পেছনে যদি, এই পর্দার পেছনে যদি যাই, তাহলে দেখব যেমন অন্ধকার পথ। অন্ধকার ভাবে ব্যাখ্যা করতে পারেন, অন্ধকার পথ ব্যাখ্যা করা খুব সোজা, আদর্শহীন, অগম্য, অসহ্য যে দিনগুলো এখন কাটছে। যদি আপনি বলেন এই করোনার দিনগুলি অসহ্য কাটছে আমাদের কাছে, বা সামগ্রিকভাবে দেশের যে অবস্থা, সব মিলিয়ে অসহ্য দিন কাটছে, সেই অসংখ্য দিন, সেই যে অসহ্য দিন, সেটাই হচ্ছে বর্তমান কঠিন সময়। সেটাকে তিনি ইন্ডিকেট করলেন। এই অন্ধকার পথটাকে তিনি বলছেন যে একটু দ্রুত 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 চলতে হবে, একটু একটু এত স্লো হলে হবে না, এত অন্যায়ের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদটাকে আরো কঠিন করতে হবে, আরো জোরদার করতে হবে, তাড়াতাড়ি পেরিয়ে যেতে হবে এই তমসার রাতটা। অসুবিধা কিছু নেই, সামনে দেখতে পাচ্ছি আমি আদর্শকে, যেখানে আমি যাবো আমার ডেস্টিনি আমি দেখতে পাচ্ছি। তোমার হাত দীপ শিখার মতো, যে প্রদীপের শিখার মতো আছে। প্রদীপের শিখা মানে কি? পথ দেখানোর জন্য। সেই পথ দেখাচ্ছে আমাকে, আমি সেই দেখানো পথে একটু দ্রুত চলে যেতে হবে, আদর্শ বা লক্ষ্যকে জয় করতে হবে। পেছনে তিনি নিজেও একটি সরকারি জায়গায় চাকরি করেন, তো মাঝে
যার জন্য তারও মধ্যে একটু দ্বন্দ্ব কাজ করে, কতটা সরাসরি যাবে না। যে মাপা কবিতা একটা কথা বলেছেন না, সরকারি এদের মাপা কথা, তো সেখানে এখানেও ঠিক তার মাপা মাপা কথার মধ্যে দিয়ে সবটা তো তিনি সরাসরি বলতে পারবেন না। তাই আমরা যারা কবিতা পাঠ করি, আমাদের যারা তাদের কবিতার ভিতরে যেতে হবে। কবিতার শুধু ওপরের অবয়বটুকু মিষ্টি লাগলো, ভালো লাগলো, তার মধ্যে সীমাবদ্ধ না থেকে কবিতার কবি কি বলতে চাইছেন তার কাছাকাছি। এখন বহুমাত্রিক হবে কবিতা। আমি একরকম ভাবে বললাম, আরেকজন অন্যরকম ভাবে ব্যবহার করতে পারি। আমার প্রেম নেই, তাই তুমি প্রেমিকা হয়ে দাঁড়িয়ে আছো, আমার প্রেমের পথে যে বাধাগুলো আছে সেগুলোকে আমি টপকে যাব। আমি বেকার ছেলে, আমার সামনে দীপশিখা হয়ে আছে একটা চাকরি, সেই চাকরিটা দীপশিখার মতো নড়ছে, অন্ধকার পথ হচ্ছে হতাশা, কোথাও চাকরির নোটিশ বেরোচ্ছে না, কিন্তু এই পথটাকে আমাকে দ্রুত অতিক্রম করতে হবে, আমায় কাজ খুঁজে নিতে হবে। আমি অসুস্থ, সামনে ডাক্তারখানা, ডাক্তারবাবু বসে আছেন, আমার চিকিৎসাযোগ্য রোগ হয়েছে, তাহলে এই সময়টুকু আমাকে পেরিয়ে গিয়ে চিকিৎসা আমাকে করতে হবে। নানাভাবে বহুমাত্রিকভাবে আপনি ভাবতে পারেন, কিন্তু কবির চলনটা কি, সেইটা কবি কি বলতে চাইছেন, এইভাবেই আপনি আবিষ্কার করে ফেললেন। তবেই কবিতার মজা হবে। কবিতাটাকে আপনি ওপরের একটা অবয়ব এবং তারপরে ভেতরের রসটুকু আপনি নিতে পারবেন, তবেই সেই কবিতা আপনার বুকে বাজবে এবং আপনার দিনটিও আনন্দের হবে, কবিতাময় হয়ে উঠবে। পরের কবিতা আমার আলোর শুশ্রূষা। এখন আঁধারি, ঘরের ভিতরে ধূসর মেঝে, ইঁদুরের মতো মিশকালো কারা দৌড়ে বেড়ায়, রং উঠে যাওয়া দেওয়ালে দেওয়ালে দীর্ঘ ছায়ার হাতছানি। বাতি জ্বালাবার চেষ্টা বৃথা, অনেকক্ষণ হলো লোডশেডিং, লণ্ঠন জেলো না, ওর মিটমিটে শিখা অন্ধকারকে প্রখর করে দেয়। বাইরে এসো, এখানে ঝুল বারান্দায় পেঁজা তুলোর মতো আলো পড়ে আছে। বাইরে এসো, এখানে ঝুল বারান্দায় পেঁজা তুলোর মতো আলো পড়ে আছে, আঁজলা করে তোলো। কি সুন্দর কবিতাটি, একটা রহস্যগন্ধ যেন কবিতার মধ্যে আছে, একটা ভয়ের ছবি আছে। প্রথম পার্টটায় এখন আঁধারি, ঘরের ভেতর ধূসর বিষয়, ইঁদুরের মতো মিশকালো কারা দৌড়ে বেড়ায়, রং উঠে যাওয়া দেয়ালে দীর্ঘ ছায়ার, একটা একটা যেন ভয়ের পরিবেশ, একটা একটা শঙ্কার পরিবেশ। এই 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 ছোট্ট ছবিটা যেন আঁকা হলো। ইঁদুরের মতো, ইঁদুর নয়, কনফার্ম নন ইঁদুর, ইঁদুরের মতো মনে হচ্ছে। এটা ছুঁচো হতে পারে, ভামও হতে পারে, বড় সড়ো, তো শিওর নন, কিন্তু একটা অজানা আশঙ্কায় আছেন। তিনি বলছেন আলো জ্বেলো না, লোডশেডিং, আলো জ্বলছে না, তার মানে সার্বিক অন্ধকার। শুধু ঘরটুকু অন্ধকার না, ঘরের বাইরেও অন্ধকার, রাস্তাও অন্ধকার, সারা মহল্লা অন্ধকার। আপনি ভাবনা বাড়াতে 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 সারা দেশ অন্ধকার, আবার চলে এলেন পেছনের কবিতার পেছনের দিকে। দেশ অন্ধকার, লম্ফ জেলো না, লণ্ঠন জেলো না, বড্ড ছোট্ট আলো। ওই ছোট্ট আলো অন্ধকারকে আরো বিরাট করে দেবে। যে বাবা, এত বড় আলোর পাশে ওইটুকু আলো কিভাবে ফেস করব। আপনাকে একটা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে যদি একটা ছোট্ট একটা হাতে কেউ মোমবাতি দেয়, আপনি মনে করবেন মোমবাতিতে আমি কতটা পথ দেখতে পাবো। কিন্তু হাতে যদি মশাল দেয় আর সে আগুন যদি দম গনগন করে জ্বলে, তাহলে আপনি সামনে অনেকটা অংশ দেখতে পাবেন। তখন মনে হবে সেই আলো নিয়ে গই। হাতে যদি একটা ছোট্ট পেন্সিল টর্চ, তাতে কতটা যাবে রাস্তায় আলো। আর যদি আপনি একটা 6 ব্যাটারি 12 ব্যাটারির টর্চ পান, তাহলে সেই টর্চ নিয়ে যেতে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করবেন। তাই তিনি বলছেন যে ওই মিটমিটে আলোটিকে জ্বেলো না, অর্থাৎ যেটুকখানি আলো দেখানোর মতো আছে সেইটুকখানি কৃত্রিম আলো, ওটা কৃত্রিম আলো। ওই কৃত্রিম আলোটাকে আর বেশি হাওয়া দিয়ে লাভ নেই। অর্থাৎ ওই কৃত্রিম আলোটাও যেন একটা মিথ্যের মুখোশ পড়ে আছে, ও বেশি দূর জ্বলতে পারবে না। বরঞ্চ এসো আমরা ঝুল বারান্দায় যাই। একটা যেন চাঁদনি রাতের দেখে আপনি কল্পনা করুন, ঝুল বারান্দা আর পড়ে আছে আলো, আপনার মনে হবে একটা চাঁদনি রাত এসে ঝুল বারান্দাকে স্পর্শ করছে। সেখানে তিনি বলছেন সেই আলোটিকে গ্রহণ করো, সেই আলোটিকে আঁজলা করে তোলেন। আপনি আঁজলা করে কাকে তোলেন? আঁজলা করে তোলেন জল পান করার জন্য। এই যে একটা স্নেহ আছে, একটা দুহাত ভরে নেওয়ার আকুতি আছে। আঁজলা মানে দুহাত ভরে নেওয়া।
সেই দু হাত ভরে তুমি আলো নাও। ওই কৃত্রিম আলোটিকে উস্কে দিয়ে কোনো লাভ নেই, বরঞ্চ তুমি একটু অন্যদিকে চেয়ে দেখো। ঘর থেকে বেরো, বেরিয়ে ঝুল বারান্দায় এসো। অর্থাৎ ঘরের মধ্যে আবদ্ধ থেকো না, নিজের ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে একটু বাইরের এসে পৃথিবীটাকে দেখো। এবং সেখানে অনেক 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 আলো আছে, ন্যাচারাল আলো আছে। সেই আলো আজলা করে তুমি দু হাতে গ্রহণ করো, বুকে তুলে নাও। আজলা করে তুলে, লোকে এরমভাবেই তোলে, আজলা করে তুলে নাও সুন্দরভাবে। তুমি সেই আলোকে গ্রহণ করো, খালি বাড়িয়ে দিয়ে দেখো না। আলোকে শুধু দেখো না, আলোকে গ্রহণ করো। তাই বোধহয় তিনি বললেন আলোর শুশ্রূষা কবিতায়। আলোকেও কখনো কখনো তার তার রোগ হলে, তার শরীর খারাপ হলে আলোকেও বোধহয় চিকিৎসা করতে হবে। তাই তিনি এখানে আলোর চিকিৎসা করলেন। লণ্ঠনের আলোটিকে না বাড়িয়ে তিনি বললেন বাইরের জ্যোৎস্না আলোটাকে দেখতে এসো, সেই বাইরের আলোটাকেই গ্রহণ করো। বাইরের জ্ঞান, বাইরের বিজ্ঞান সমস্তটাই সব পড়ে আছে তোমার জন্য। তুমি তোমার অচল আয়তন ভেঙে, তোমার গণ্ডি ভেঙে তুমি বেরিয়ে এসো, আর সেটাকে তুমি দু হাতে গ্রহণ করো। কত সুন্দর শেষ করলেন, খুব রোম্যান্টিক ভঙ্গিতে। বাইরে এসো, কাউকে ডাকলেন, এখানে দাঁড়ালেন, নির্দিষ্ট করলেন জায়গা, ঝুল বারান্দায় পেঁজা তুলোর মতো। এই রোম্যান্টিক একটা সফটনেস কবিতার মধ্যে তিনি দিলেন। পেঁজা তুলোর মতো আলো পড়ে আছে, পেঁজা তুলোর মতো বরফ পড়ে থাকে, পেঁজা তুলোর মতো আলো পড়ে আছে। ইট ইজ পোয়েট্রি। এই জায়গাটাই একটা কবিতার মতো একটা পোয়েট্রি তৈরি হলো। পেঁজা তুলোর মতো আলো পড়ে আছে, আর সেই পেঁজা তুলোটাকে তুমি তুলবে কি করে? আলোটাকে আজলা করে দেবে। ফ্যান্টাস্টিক কবিতা। এবং এর পেছনে যে ইনার মিনিং, যে পেছনে যে কথাগুলো তিনি বলতে চেয়েছেন, সামনের একটা ছবি এঁকে সে কথাগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। একটা একটা দারুণ মেসেজ, খুব নান্দনিকভাবে, ইস্থেটিক ভ্যালু যথেষ্ট, এবং নান্দনিকভাবে তিনি এই কবিতাটাকে রেখেছেন। এর পরের কবিতা, কে যে তাকে ডেকে নিল। কে যে তাকে ডেকে নিল নিঝুম দুপুরে অকস্মাৎ, হলুদ পাতা, হলুদ পাতার খসবার শব্দ ছাড়া সব চুপ। শুকনো বাতাসে ছাই ওরা গন্ধ, এক ঠায় নিশ্চুপ দাঁড়ানো মরা গাছ। গ্রীষ্মের দুপুর নিচু স্বরে কথা বলে, কান পেতে শোনা যায় অন্তঃশিলা নদীর চলার মতো তার কথা। কে যে তাকে ডেকে নিয়ে গেল। এটাও একটি রহস্য করে রেখেছেন, কিন্তু একটা নিটল দৃশ্যকাব্যর মধ্যে দিয়ে। কতগুলো জায়গা আছে কবিকে এই কবিতার ভেতরে ঢোকার। হলুদ পাতা, সাইওরার গন্ধ, গ্রীষ্মের দুপুর, এই তিনটে কথার ভেতর দিয়ে যদি আপনি কবিতার ভেতর ঢুকতে চান, হলুদ পাতা হচ্ছে সময়, বয়স যা ঝরে ঝরে পড়ছে। ছাই ওড়ার গন্ধ, দাবানল কিংবা চিতা, অর্থাৎ মৃত্যুর কথা। অর্থাৎ পাতা খসে পড়ছে, মৃত্যু এগিয়ে আসছে, মৃত্যুর গন্ধ পাওয়া যাচ্ছে। এবং প্রচণ্ড খরতাপ গ্রীষ্মের দুপুর। গ্রীষ্মের দুপুর এত রোম্যান্টিক হতে পারে, এই নীলাঞ্জন শাণ্ডিল্যর কবিতায় গ্রীষ্মের দুপুর পড়লে যেন মনে হবে শীতের দুপুর। এত সুন্দর করে গ্রীষ্মের দুপুরকে তিনি রেখেছেন। গ্রীষ্মের দুপুর, কিন্তু গ্রীষ্মের দুপুর কি বলে? খুব নিচু স্বরে, অন্তঃসলীলা ফল্গু নদীর মতো মাটির তলা দিয়ে যে নদী যায়, তার কলকল শব্দ আমরা শুনতে পাই না, তার গতিও আমরা দেখতে পাই না। তাহলে সামনের এক কথা, মনের ভেতর আরেক কথা। সেই মনের ভেতর গ্রীষ্ম কি চায়? বৃষ্টি। গ্রীষ্ম কি চায়? বসন্তকে। গ্রীষ্ম কি চায়? আরো কচি কচি পাতা। গ্রীষ্ম কি চায় তা জানা নেই, কিন্তু গ্রীষ্ম কি তার দহনের কথা বলে, তার জ্বালার কথা বলে? কে তাকে ডেকে নিয়ে যায়? কাকে কে ডেকে নিয়ে যাচ্ছে? গ্রীষ্ম কি কাউকে ডেকছে, নাকি ডেকে নিয়ে গেল গ্রীষ্মকে? এই নিঝুম দুপুরকে কে ডেকে নিয়ে যাচ্ছে? বিকেল ডেকে নিয়ে যাচ্ছে, নাকি সকালের সকাল হাত ধরে তাকে টানছে? কে তাকে ডাকছে? মেঘ, সময়, বৃষ্টি, একটা গ্রীষ্মেরও যে একটা কোমলতা আছে, গ্রীষ্মও যে কোমল হতে পারে। আমি আগেও বললাম, গ্রীষ্মের যে কোমলতা আছে সেটা যেন এই কবিতায় ফুটে উঠেছে। কিন্তু কে যে তাকে ডেকে নিয়ে গেল, এটা রহস্য থাকলো।
এইটা আপনার জন্য কবি ছেড়ে দিয়ে গেছেন, আপনি ভাবুন কে ডাকলো, আমি যুক্ত করলাম, কে ডাকলো, কাকে ডাকলো, গ্রীষ্মের দুপুরই কি ডাকলো, না গ্রীষ্মের দুপুরকে কেউ ডেকে নিয়ে গেল, কে ডেকে নিয়ে গেল। খুব সুন্দরভাবে, কিন্তু সময়, তার চলে যাওয়া, মৃত্যু চেতনা, সবটাই এই কবিতাতে ভরপুরভাবে আছে। একটা বিষণ্ণতা আছে, এখানে কান পেতে শোনার কথা বলা আছে, যা লাউড নয়, কান পেতে শুনতে হবে, অন্তঃসলীলা অর্থাৎ মনের কথাটাকে জানতে হবে। তাহলে এই গ্রীষ্ম, এই দহন, এই জ্বালা, এই দহন, এই জ্বালা কি কোনো নারীর জ্বালা? এই দহন, এই জ্বালা কি প্রকৃতির জ্বালা? কার জ্বালা? কে তাকে ডেকে নিয়ে গিয়ে স্নেহের প্রলেপ দেবে? কে তাকে ডেকে নিয়ে গিয়ে তার ক্ষতে শুশ্রূষা দেবে? সেটা কি সময়? পরবর্তী কবিতায় যাব। পরবর্তী কবিতার নাম রাত। আবছা হয়ে আসা ঝাউবনের উপর দিয়ে একটা পাশুটে পাখি উড়ে গেল। স্লেট রঙের আকাশ আর ঘোলা হয়ে আসা জল কে জানে কোথায় মিশেছে। কেবল জলের ছলাচ্ছল, আর কোনো শব্দ নেই। কেবল ঢেউয়ের মাথায় চাঁদের আলোর চিকচিকানি, আর কোনো ছবি নেই। সামনে একটা ঢ্যাঙা বাতিস্তম্ভ, তারও আলোটা খারাপ, আর কোনো সঙ্গী নেই। এভাবেই রাত নেমে আসে। তারপর এভাবেই রাত শেষ হয়ে ভোর ফোটে। বাতিস্তম্ভটার পাশে বসে পড়ে, একটু জিরিয়ে নেয় সময়। একটা, আমার মনে হচ্ছে একটা একটা জীবন দর্শনের কবিতা। কিন্তু একটা জীবন দর্শনের কবিতার সাথে সাথে কোথাও একটা কি নেই, কিছু নেই, এগুলো তিনি বলেছেন। আর কোনো শব্দ নেই, আর কোনো ছবি নেই, আর কোনো সঙ্গী নেই। এই তিনটে নেই মধ্যে দিয়ে তিনি বললেন জলের ছলাচ্ছল নেই, ঢেউয়ের মাথায় চিকচিকে আলোর চাঁদের চিকানে, একটা ঢ্যাঙা বাতি, তারও বাতিস্তম্ভ আছে কিন্তু বাতিস্তম্ভটার আলো নেই। এইভাবে তিনটে নেই এর মধ্যে যেন আপনার কোথাও মনে হবে জীবনটাই নেই, সবকিছু যেন থমকে গেছে, কিন্তু প্রাণ আছে কবিতায়। একটা পাখির কথা বলেছেন, পাশুটে একটা পাখি উড়ে গেল আবজা হয়ে আসা ঝাউয়ের মাথার ওপর দিয়ে। একটা রাত নেমে আসাকে এত সুন্দরভাবে, একটা নিস্তব্ধ রাত যেন চুপি 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 নেমে আসছে, সেই রাত নেমে আসাটাকে তিনি ব্যাখ্যা করেছেন, কিন্তু বলেছেন যে আলো নেই, চতুর্দিকটা রাতটা একটা যেন প্রকৃত রাত, সত্যিকারের অন্ধকার চতুর্দিকে, চাঁদের আলোও নেই, বয়ে চলার চলাচ্ছদ আওয়াজ, আলো নেই, আওয়াজ নেই। এইভাবেই রাত নেমে আসে, রাত এইভাবেই পার হয়। তারপর তারপর রাত শেষ হয়ে ভোর হয়ে যায়। তখন সে ওই বাতিস্তম্ভটার পাশে বসে পড়ে, করে আবার একটু সময় নেয়, আবার রাত এলে তাকে হাঁটতে হবে। এই যেন এটা যেন, এটা 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 মানে পাখিটা এখানে একটা সজীবতার প্রতীক। আবার এখানে দেখুন ঘোলা জল, স্লেট রঙের আকাশ এবং ঘোলা জল প্রকৃতির সঙ্গে মিলে গেছে, কিন্তু এইটাও যেন মনে হচ্ছে সবটাই বাতি নেই, এই সবটার মধ্যে একটা নেগেটিভিটি আছে, একটা নেগেটিভ কিছু বলার চেষ্টা ছিল। কিন্তু তারপরে সে দীর্ঘ রাত্রি, সময়টা যেন সে দীর্ঘ রাত্রি পেরিয়ে যেন রানার কাঁধে বহুমূল্য সম্পদ নিয়ে সে দৌড়ে বেড়াচ্ছে, দৌড়চ্ছে দৌড়চ্ছে, সে সময়কে চ্যালেঞ্জ করে দৌড়চ্ছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে সব শেষে সে একটা মানদণ্ড আছে, বাতিস্তম্ভ। সে বাতিস্তম্ভটা না জ্বললেও সেখানে দাঁড়িয়েই আলো জ্বলার কথাই কি রাত সেই বাতিস্তম্ভের পাশে এসে ঝিরোয়, আর তাকে কি পাশ থেকে সবসময় বলে হে বাতিস্তম্ভ জ্বলে ওঠো, জ্বলে ওঠো, রাতকে আরও কিছুটা ফিকে করার জন্য তুমি জ্বলে ওঠো, কিংবা তুমি পথ দেখাও আমাকে। তা বলে কি বলে না তা জানা যায় না, কিন্তু সেই রাত, সময় যেন ভোরবেলা হয়ে সেই বাতিস্তম্ভের কাছেই এসে আশ্রয় নেয়, একটু জিরিয়ে নেয় সময়। তারপর আবার অন্ধকার নেমে আসলে তার চলা শুরু হবে, সব পরিষ্কার হয়ে যাবে ভোরের আলোয়।
আমার পরবর্তী কবিতা যেটি আমি পাঠ করব, ইতিমধ্যে অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি, আমি কারোর নাম সেভাবে উচ্চারণ করছি না, সময় আমাকেও তাড়া দিচ্ছে, এগোতে হবে। পরবর্তী কবিতার নাম আকাশ ছোঁয়া। বহু কষ্টে ছুঁয়েছি আকাশ, বুড়ো আঙুল মাটিতে ঠেকানো, গোড়ালি উঁচু, ক্রুশবিদ্ধ যিশুর মতো হাত দুটো মেলে দেওয়া। বড় কষ্টে আকাশ ছুঁয়েছি, মেঘেরা তুলোর মতো, নিচে তুলতুলে নরম পাউডার ঝুড়ো মাটি। আদিম সম্পর্কের টানে মাটি ডাকে, ডেকে নেয়, আয় আয় আয়। তবুও দৃষ্টি ওপরের দিকে, ঘাড় আড়ষ্ট, হাত অসাড়, পায়ের পাতা ডোবে, তারপর গোড়ালি। জানি অভিমানে টানে মাটি হয়ে ওঠে চোরাবালি। এখন কোমর, তারপর বুক, গলা, ঘাড়, চোখ দুটো বুজে যাবে, নিঃশ্বাস অসাড়, বালির পাহাড় চেপে বসবে বুকে। তবু আমি আকাশের স্পর্শ সুখে শূন্যে হাত দুটো তুলে রাখবো। আকাশ ছোঁয়ার বড় সুখ, বড় দুঃখ। খুব সুন্দর একটি দর্শনের কবিতা, অনেক কিছু বলার আছে কবিতার ভেতর। আরো কিছু পাওয়ার চেষ্টা, মাটির ওপর দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার স্পর্ধা। আকাশ কি জীবন, নাকি প্রেম, নাকি জ্ঞান, নাকি কবির সেই ডেস্টিনি যা তিনি খুঁজে চলেছেন? এখানে আকাশ তিনি ছুঁতে চাইছেন, একদম ফিগার, মানুষের ফিগারের ছবি তিনি ডিটেলিং করেছেন। বুড়ো আঙুলের ওপর দাঁড়িয়ে আছি, গোড়ালিটা উঁচু, হাত দুটো জেসাস ক্রাইস্টের মতো অনেকটা ওপরে। আমার এই কবিতাটা পড়তে পড়তে রিও ডি জেনেরিওর ওই কোপাকাবানা বিচে ওই যে মূর্তিটি আছে, সেই মূর্তিটির কথা মনে হচ্ছিল। নিচে মেঘেরা তুলোর মতো, তুলতুলে নরম পাউডার ঝুড়ো মাটি। আদিম সম্পর্কের টানে আমি যেন গাছ, আমার সঙ্গে মাটির একটা আদিম সম্পর্ক আছে, তাই মাটি ডাকছে, যাস না যাস না, ফিরে আয়, মাটিতেই ফিরে আয়, আয় 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 ফিরে আয়। যখনও তিনি ফিরছেন না, তখন যেন মাটি প্রতিশোধ নিচ্ছে। প্রকৃতি কি প্রতিশোধ নেয়? মাটি কি প্রতিশোধ নেয়? যেখানে তিনি মাটিকে চোরাবালি বললেন, রূপান্তরিত করলেন, সেই মাটি, যে মাটিতে তিনি বড় হয়েছেন, সেই মাটির যে মাটিতে তিনি জীবন পেয়েছেন, সেই মাটিও কি কখনো প্রতিশোধ নেয় তার উচ্চতা দেখে, তার উচ্চাকাঙ্ক্ষা দেখে? তাই সেই মাটিকে করে ফেলেন তার বদ্ধভূমি, যেখানে চোরাবালি তৈরি হয়। তারপর তিনি বলছেন নিশ্চিতভাবেই আমার হাত ডুববে, পা ডুববে, গলা ডুববে, ঘাড় ডুববে, গলার সবকিছু ডুবে যাবে আমার, তবু আমি হাত দুটো তুলে যাব। আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষা, সেইটাকে তিনি এক জীবন থেকে আর একটা জীবনে একটা ট্রান্সফরমেশন ছবি তিনি এঁকেছেন, একটা উলম্ফনের ছবি তিনি এখানে বলেছেন। কিন্তু সেইখানে একটা দ্বন্দ্ব আছে যেন কোথাও, কেউ কাউকে ছেড়ে দেবে না, আপনি আকাশ ছুঁতে চাইছেন, তলা থেকে টেনে ধরা হচ্ছে। খুব সুন্দরভাবে বলেছেন। এর অনেক ব্যাখ্যা হয়, অনেক রকমভাবে ব্যাখ্যা হয়, কিন্তু আমি এই ব্যাখ্যা এইভাবেই আমার মনে হয়েছে যে কোথাও যেন মনে হয় যে আপনি যদি একটু আপনার যদি কোনো উত্তরণ ঘটে, তাহলে এটা ঠিক আপনার আশেপাশের লোকেরা একেবারে নাক মানে নখ দাঁত নিয়ে ঝাঁপিয়ে পড়ে আপনার ওপর, আপনাকে ক্ষতবিক্ষত করে, আপনাকে টেনে নামাতে চায়। তারই কি প্রতিচ্ছবি আঁকলেন কবি? কিন্তু তিনি বলছেন আকাশ ছোঁয়ার যেমন সুখ আছে, অর্থাৎ একটা ডেস্টিনিকে, একটা কিছুকে যেন ছোঁয়ার, একটা দুর্জয়কে যারা জয় করা যায় না, সেই জয় করার যেমন একটা সুখ আছে, আনন্দ আছে, একটা গর্ব আছে, একটা অহংকার আছে, ঠিক তেমনিভাবেও মাটি হারানো, মাটি হারিয়ে ফেলার একটা দুঃখ আছে, স্বজন হারানোর একটা বেদনা আছে। এই বেদনা এবং অহংকার এবং আনন্দ এবং দুঃখ, এই দুইয়ের দ্বন্দ্বে সৃষ্টি হয়েছে আকাশ ছোঁয়ার কবিতা। খুব খুব সুন্দর জীবন আদর্শের কথায়, জীবনের কথায়, জীবনের বোধ কথায় খুব সুন্দরভাবে মাপা চলনে একটু লুকিয়ে একটু মিষ্টি করে খুব সুন্দরভাবে প্রত্যেকটি কবিতাতেই আমরা এই কবিতা পাচ্ছি। আমাদের আলোচনা চলছে চেনা কবির ভালো লাগা কবিতা, নীলাঞ্জন শাণ্ডিল্যের কবিতা নিয়ে। আমি শান্তনু কলকাতা থেকে বসেছি আপনাদের কাছে আমার অনুভূতি
আমার উপলব্ধি আপনাদের কাছে রাখতে। কার কতটা ভালো লাগছে জানি না, যারা ভালো লাগুক আর না লাগুক এই অনুষ্ঠান দেখুন। কবিতার জয় হোক। আমি বারবার বলেছি, আমার কথা নয়, কবির কথাও নয়, আসলে কবিতার জয় হোক, কবিতার জয়গান হোক। যারা কবিতা ভালোবাসেন না, যারা কবিতা পছন্দ করেন না, আমি অনুরোধ করছি তাদের যে আপনারা এসে আমার এই অনুষ্ঠানটি দেখুন। কমেন্টস করতে হবে না, লাইক করতে হবে না, কিচ্ছু করতে হবে না। চুপচাপ বসে এই অনুষ্ঠান দেখুন আর কান খাড়া করে শুনুন কবির কবিতাগুলি, মনের মধ্যে উপলব্ধি করার চেষ্টা করুন। যদি কোথাও অসুবিধা হয়, আমি এখান থেকে চেষ্টা করছি আমার মতো করে সেই উপলব্ধি আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে সেই কবিতা আরও সুন্দর, আরও তার সম্পূর্ণ আস্বাদন করতে পারেন, এবং আলটিমেটলি সেইটাই থাকবে কবির কবিতার জয়, কবিতার জয়গান। আমি আসছি পরের কবিতায়। পরের কবিতার নাম শীতেশ আমায় ডাকলো কেন। শীতেশ আমায় ডাকলো কেন, মাফ করবেন, শীতেশ আমায় ডাকলো যেন শেষ বিকেলে। কথা ছিল যাওয়ার শীতের কার্নিভালে, হঠাৎ যেন পড়লো রে টান দাঁড় শিকলে। শীতেশ আমায় ডাকলো কেন শেষ বিকেলে। মনে পড়ে শীতেশ, আমরা খেলায় গেলে, হঠাৎ করে মাঠের পরে সন্ধ্যা এলে, তোর হাতে হাত পথ পেরোতাম সন্ধে ঠেলে। শীতেশ শীত বিকেলে। শীতেশ এখন আমরা থাকি এই শহরে, দিন কেটে যায় রাত কেটে যায় খুপড়ি ঘরে, ঘড়ির কাঁটায় সকাল ফোটে সন্ধে ঝরে। শীতেশ এখন আমরা থাকি এই শহরে, রাস্তা এখন চওড়া খানাখন্দ ছাড়া, নিচু ডালের হাতছানি নেই দুপাশ ভরা, বাতিস্তম্ভ আলোয় দুচোখ অন্ধ করা, রাস্তা সোজা চওড়া খানাখন্দ ছাড়া। আমি এখন দিব্যি আছি এই শহরে, শুকনো স্মৃতি হলুদ পাতার মতন ঝরে, সেই বিল মাঠ সেই বাঁকা পথ মনে পড়ে, এখন আমি দিব্যি আছি এই শহরে। শীতেশ আমায় ডাকলি কেন দিনের শেষে, সূর্য যখন উপুর হওয়া মাঠে মেশে, গাছগুলো সব ঝরায় পাতা অনায়াসে। শীতেশ আমায় ডাকলি কেন শীতের শেষে। একটা স্মৃতি মেদুর কবিতা, সেই ফিরে ফিরে যাওয়া দিনগুলি, ফেলে আসা দিন তিনি এঁকেছেন শীতেশ। খুব আপাত দৃষ্টিতে দেখলে হয়তো মনে হবে যে তার বন্ধু, ছেলেবেলার কোনো সাথী, হয়তো তাই। আবার আমার মনে হয়েছে তার অন্তরাত্মা, আমার মনে হয়েছে তার বিবেক, তার নিজের মন, তার নিজের ফেলে আসা ছেলেবেলা। তারই নাম শীতেশ। সেই তাকে আজ, যাকে তিনি ফেলে এসেছিলেন তার জন্মস্থানের কাছে ছোটবেলায়, শৈশবের দিনগুলোতে যাকে ফেলে এসছেন, সেই শিশু মনটা, সেই শৈশবের মনটাই তাকে যেন আজ সেই বয়স হয়ে যাওয়ার সময় তাকে যেন সেই ছেলেবেলা ডাক দিচ্ছে, আবার আবার ডেকে নিয়ে যাচ্ছে। তার মনে পড়ছে, নস্টালজিক হয়ে যাচ্ছেন তিনি, তার মনে পড়ছে সেই পুরনো দিনগুলো। খেলায় গেলে কতগুলো সুন্দর কথা আছে, আমরা খেলায় গিয়ে হঠাৎ করে মাঠের পরে সন্ধে এলে, তোর হাতে হাত পেরাতাম সন্ধে ঠেলে। সে সন্ধে যেন জল, সন্ধে যেন পুকুর, সন্ধে যেন নদী, সন্ধে যেন বসে মানে বানভাসী অবস্থা, সেই জল ঠেলে যেন, সেই অন্ধকার ঠেলে, সন্ধে ঠেলে কবি হচ্ছেন। খুব সুন্দর কথা। তুলনা করছেন যে আজ আর সেই ছেলেবেলায় ফিরে যাচ্ছে, আমরা এখন শহরে থাকি রে, যে শহরের ঘুপচি ঘরে থাকি, আমার সেই উদার প্রান্তর নেই আমার জন্মভূমির। গ্রামীণ যে উদার প্রান্তর, খেলে বেড়ানোর দৌড়ানোর, সেই খেলে বেড়ানোর দৌড়ন নেই। আমরা এখন খুপড়ি ঘরে, ছোট্ট ঘরে থাকি। সব কিছু আমাদের মাপা নিয়ন্ত্রিত হয়ে গেছে, এবং নিয়ন্ত্রণ করছে আমাদের ঘড়ি। আমাদের ঘড়ির সাথে সকাল, ঘড়ির সাথে সন্ধ্যা, ঘড়ির সাথে রাত, সবটাই ঘড়ির কাঁটা মিলিয়ে সেই জীবনেই আমরা অভ্যস্ত হয়ে গেছি। একটা রাউন্ড দ্য ক্লক, একটা নিয়মের মধ্যে বাধা পড়ে গেছি, জানিয়ে কবির খুবই আক্ষেপ। তার মধ্যে আছি, কারণ আমরা এখন এই শহরে থাকি। গ্রামীণ জীবনের সঙ্গে শহরের জীবনের একটা তুলনামূলক যে ফারাক তিনি করেছেন এইখানে, তুলনামূলক। গ্রামে এত সময় দৌড়ে বেড়ায় না, কিন্তু শহরের সময় কাঁটার সাথে দৌড়তে থাকে, ঘড়ির কাঁটার সাথে, অর্থাৎ নগর উন্নয়নের কথা। এই নতুন নগর উন্নয়নের মধ্যে এখন আমরা দিব্যি আছি এই শহরে। তিনি বলেছেন যে এখন রাস্তায় বাতিস্তম্ভ আলোয় দু চোখ অন্ধ হয়ে যাবে, এত আলো। রাস্তা সোজা রাস্তা, কোনো বেঁকা বেঁকা রাস্তা নেই,
চওড়া খানাখন্দ ছাড়া এই যে নগর উন্নয়নের ছবি তিনি আঁকলেন, নগর উন্নয়নের কথাও তিনি বলেছেন, কিন্তু তার সঙ্গে যেন একটা প্রাণহীন, একটা রোবোটিক জিন্দেগি, একটা একটা যেন কোথাও যেন নিয়ন্ত্রিত জীবনের কথা আক্ষেপ তার মধ্যে আছে। শীতের শেষে বসন্ত আসে, একটা কথায় তিনি শেষ কথা তিনি বলেছেন, শীতেশ আমায় ডাকলি কেন দিনের শেষে, বলতে গিয়ে তিনি বলছেন গাছগুলো সব পাতা ঝরায় ঝরায় পাতা অনায়াসে, সমস্ত সময় চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, শীতেশ আমায় ডাকলি কেন শীতের শেষে। এই শীতের শেষের কথাটা খুব সিগনিফিকেন্ট। শীতের পর বসন্ত আসে, শীতের শেষ, শীত পেরিয়ে যাওয়ার পর বসন্ত, অর্থাৎ নতুন জীবনের চলার কথাই তিনি বলেছেন। এত কিছুর পরও যেন একটা শীতের পর বসন্ত আসবে, নতুন আবার পৃথিবী সুন্দর হয়ে উঠবে। শীতের যে কি বলবো, শীতের যে একটা রুক্ষতা, শীতের যে একটা সাদা কালো শেড, একটা সাদা কালো রঙের প্রলেপ, শীতের সাদা কালো রঙের প্রলেপ সরে গিয়ে আবার উষ্ণতা ফিরে আসবে, আবার নানা রকমের রং ফিরে আসবে ছবির ভেতর, জীবনের ভেতর। সেই জন্যই শীতেশ বোধহয় ডেকেছেন। শীতেশ বন্ধু হতে পারে, শীতেশ অন্তরাত্মা হতে পারে, প্রকৃত বন্ধু হতে পারে। হ্যাঁ, তো তার হাত ধরেই কবিরও এই বসন্তের শীত শেষে বসন্তের দিকে যাত্রা সবার কাছে স্বাগত। সকলের কাছেই এই যাত্রা স্বাগত হোক, এবং আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এই কামনাই করব যে কবি নীলাঞ্জন শাণ্ডিল্যের কলমের হাত যেন কখনো থেমে না যায়, তার কলম যেন থেমে না যায়। ঠিক এমনিভাবেই তিনি সুন্দর সাধারণ চলনের মধ্যে দিয়ে, সাধারণ কিছু উপমার মধ্যে দিয়ে, সাধারণ কিছু দৃশ্যকল্পের মধ্যে দিয়ে অসাধারণ অসাধারণ কবিতা আমাদের উপহার দিন, আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করুন, ঋদ্ধ করুন। আমাদের বাংলা ভাষার গর্ব তৈরি হোক, আরও বাংলা ভাষার ভাণ্ডারে নতুন নতুন মণিমুক্ত গৃহীত হোক, সংরক্ষিত হোক, এই আশা করলাম, আশা জানালাম আপনাদের সকলের পক্ষ থেকে। এবং আপনারা সকলের আমার সাথে এতক্ষণ সময় দিয়ে যে অনুষ্ঠান আপনারা দেখলেন, চেনা কবির ভালো লাগা কবিতা, আমি কৃতজ্ঞতার ভারে নিয়ে পড়ছি। আমি আপনাদের সকলের কাছে আরও অনেক আশীর্বাদ প্রার্থনা করছি, সহযোগিতা প্রার্থনা করছি, সক্রিয় সহযোগিতা প্রার্থনা করছি। আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন, কবিতা যা পড়ে থাকবেন, কবিতার সঙ্গে থাকবেন, সেই অনন্ত যাত্রায় আমরা সবাই নিশ্চয়ই একদিন নতুন কোনো সূর্যের ভোর খুঁজে পাব। সবাই সবাই খুব খুব ভালো থাকবেন। ততক্ষণ নমস্কার। আগামী দিন আবার হাজির হব আপনাদের চেনা কোনো কবির ভালো লাগা কবিতা নিয়ে আপনাদের সকলের কাছে। নমস্কার।